যে ভারত চীন মিলে যাচ্ছে, হাসিনা ফেরার পথ তৈরি হচ্ছে। এমনকি ওই যে যে হুমকিটা দিল, যে যে ঠিকই বলেছেন, ভাবির পোলাকেও ছবি দেওয়া হইতেছে, কারণ এই দেশটা হচ্ছে ভাবির পোলাদের, কারণ এই দেশ বঙ্গবন্ধুর না, এই দেশ গোলাম আজমের। কয়দিন পরে দেখেন গোলাম আজমের পোলার ছবি দিবে, তারপরে দেখবেন গোলাম আজমের ছবি দিবে, সাইদির ছবি দিবে, নিজামের ছবি দিবে। এখন ডাইরেক্টর গোলাম আজম আর সাইদি নিজামের ছবি দিতে পারে না। তাই আমার ভাবির পোলা যেগুলো জিন্দা শহীদ, মোর্দা শহীদ, পোস্টমর্টম সারা শহীদ, পোস্টমর্টম আলার শহীদ, পুলিশের গুলি খাওয়ার শহীদ, শিবিরের গুলি খাওয়ার শহীদ, এই শহীদদের ছবিতে দুধের সাথে ঘোলে মিটাইতে চাচ্ছে। সাইদির ছবি দিলে তো আচ্ছা, ছবি দেওয়া নাকি হারাম ধরেন, হ্যাঁ ছবি তোলাও হারাম, পাসপোর্টের ছবি দেওয়া তো কোনো কথাই নেই। ধরেন এই পাসপোর্টে যদি এতক্ষণ কেউ বলতো আওয়ামী লীগ ক্ষমতায়, ধরেন আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসবে তো বটেই, এসে বললো পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি লাগাবো, ওরে বাপরে বাপ, দেখবেন কি সমালোচনা হয়। তো খুব ভালো কাজ করেছে এরা, কারণ আজ পর্যন্ত শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার সাহসই পায় নাই যে বঙ্গবন্ধুর ছবিটা পাসপোর্টে লাগাই, এই সাহস পায় নাই। কিন্তু আমি অগ্রিম প্রস্তাব দিয়ে রাখলাম, আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে প্রথম কাজ হবে পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি রাখা। এটা দিয়ে আমরা বিসমিল্লাহ করবো, কারণ এই পত্র আমাদের দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এই পত্র আমাদের দেখিয়ে দিল তারা, যে এখানে এই কোথাকার কোন সাইদ, কোথাকার কারা, কই থেকে উড়ে আসে, হাদি মাদি গাদি ফাদি, কই থেকে কি আসতেছে, এই সমস্ত বস্তা পোশাক রাস্তার কি নালিকা কিরে, তারা যদি পাসপোর্টের ছবিতে আসতে পারে, সেইখানে বঙ্গবন্ধুর ছবি দিলে তো পাপ হবে না, মহাভারত শুদ্ধ হবে না। যাক, ভালোই করেছে যারা এই যে কমেন্টটাও করেছেন, আমরা প্রাসঙ্গিকভাবে আলোচনা করছি, তাকে ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আরো ধন্যবাদ আমার ভাবির পোলাদের, আরো ধন্যবাদ ভাবির পোলাদের মামু আকারের, আরো ধন্যবাদ জামাতে হেফাজতের চামড়া নাই পীরের মুরিদ এবং সেলাদের। কারণ তোমরা ভাই পথ দেখাইলে আগামীতে আমরা বঙ্গবন্ধুর ছবিটা মাশাআল্লাহ লাগাইতে পারবো। বিরাট উপকার করছে, আমি এদের ধন্যবাদ জানাই। কালকে আমি দিন তো পার হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, এই উপলক্ষে আগামী শুক্রবার আমি মসজিদে বাতাস আর কদমা পাঠাই দিব। কারণ এই উপকার আওয়ামী লীগের যে উপকার করলো, এই উপকার আমরা 1,00,000 কর্মী, 1,00,000 ভোকালে, বলেন তো হায়দার ভাই, আপনি এটা বলতে পারতেন যে পাসপোর্টে বঙ্গবন্ধু ছবি লাগা, ওই সাহস আমরা পাইতাম না। কিন্তু এখন আমরা ডিক্লেয়ার দিলাম, আমি শেখ ফরিদ আওয়ামী লীগ ক্ষমতার আসার আগে ডিক্লেয়ার দিলাম, বঙ্গবন্ধুর ছবির পাসপোর্টে লাগাইতে আওয়ামী লীগ সরকারকে আমরা বাধ্য করবো, যে বঙ্গবন্ধুর ছবি পাসপোর্টে আনো। তখন আওয়ামী লীগ বলবে, আওয়ামী লীগের মধ্যে দেখবেন তখন সাইদি লীগ উঠে দাঁড়াবে, আওয়ামী লীগের ভিতরে তখন দেখুন কমিউনিটি করে না 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 স্টেক ফেরলের ছবি লাগানো যাবে না। তখন আমরা বলবো যে তোমাদের ওগুলো কি, তোমাদের তোমাদের এরা কারা ছিল, এই যে মুগ্ধ ফুগ্ধ নাকি কি সাইদ ফাইদ, এদের ছবি লাগানো গেলে বঙ্গবন্ধুর ছবি কেন দেওয়া যাবে না? যাক, একটা ভালো উপকার করেছে। আওয়ামী লীগের উচিত বাতাসা খাওয়ানো, আমি খাওয়াবো আওয়ামী লীগের পক্ষ থেকে। যেটা আপনি বলেছেন যে অমিত শাহজি যে হুমকি দিলেন, থ্রেট দিলেন, তিনি এই থ্রেট আসলে তাদেরকে দিয়েছেন যারা বাংলাদেশকে উস্কাচ্ছে, তুরস্ককে আর পাকিস্তানকে দিয়েছে। এতক্ষণ তো ঠাট্টা করলাম, আসলে এই থ্রেটটা তিনি ওই যে পেয়ারা বাঙ্গুদের পেয়ারা পাকিস্তান আর তুরস্ককে তিনি হুমকি দিয়েছেন। এই যে বাংলাদেশের যে গোয়েন্দা প্রধান 3 দিন যাবৎ তুরস্ক করে আছে, আবার আমাদের ওয়াকার মামুদের, আমার ভাবির পোলাদের মামু ওয়াকার তুরস্কে যায়, এদেরকে থ্রেট করলো, মিথ্যা বুঝাই দিল, মানে ঝিকে মেরে বউকে শাসন করলো, বাবা সোজা হয়ে যাও নাহলে কপালে শনি আছে। তবে আমার মনে হয়, আমি খুব টেনশনে ছিলাম যুদ্ধ মুদ্ধ হয়ে যাবে, তবে মনে হয় যুদ্ধ টুদ্ধ যাইতে হবে না। তার আগে আমার ভাবির পোলারা যারা মুস্তাকা সরকার আছে তাদের নিয়ে দৌড়াদৌড়ি করে সারতে পারবেন না তারা। আর আপনি যেটা শিরোনাম দিয়েছেন, ভারত চীন মিলে যাচ্ছে, যাবেই তো। ভারত চীন কেন মিলবে না, কেন মিলে যাবে না? কারণ দিন শেষে তো মন্ডলেই তো মন্ডলিগিরি করবে। কারণ নতুন মন্ডল বাংলাদেশকে আর চায়নাকে, এই পাকিস্তানকে তুরস্ককে তো মেনে নিবে না। আর 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 বড় জোর 1 মাস এই যে সৌদি আরবের সাথে ইরানের লেগে যাবে, আর পাকিস্তান তখন কাবাব মে হাড্ডি হয়ে যাবে, তারা তখন যুদ্ধ করতে হবে। পাকিস্তান তো কিছুদিনের মধ্যে সৌদি আরবে হামলা করে। আমি যদিও কেউ কেউ পরামর্শ দিয়েছে যে পরিচাবে যে আপনি মাঝে মধ্যে বলেন যে আগেই বলেছিলাম, এগুলো বললেন না, যে বলে সে, যে করে সে বলে না, মাঝে মাঝে নিজের ঢোল নিজেও পেটাইতে হয়, এই জন্য মাঝে মধ্যে বলি। আগেই বলেছিলাম আমি যে পাকিস্তান, ইরান এই আফগানিস্তানে হামলা করবে, করবেই, পাকিস্তান করেছে। তার আগেও বলেছিলাম ইরানে একদিন যদি কোনোদিন সর্বপ্রথম হামলা করে, সেটা হলো কোনো মুসলিম রাষ্ট্র, সেটা কারা করবে? সেটা করবে পাকিস্তান। কারণ পাকিস্তান ডলারের জন্য তার মায়ের কাছে মায়ের বিক্রি করে দিবে, আর ডলারের জন্য সে বুঝে আফগানিস্তান ইরানে হামলা করবে না। আরে ডলার দিলে পাকিস্তান নিজের দেশে হামলা করবে। পাকিস্তান হলো এরকম একটা উদ্ভট রাষ্ট্র, ওরা যদি কিছু ডলার দেয় বলেন তুই তো লাহোরে একটা মারে দে মিসাইল, ও তাই মারবে। এইরকম তারা বুদ্ধিমান লোক। তো এরা শোনেন, কূটনীতিতে আপনি দিন শেষে আপনি দেখেন
মনে করেন আপনারা দুইজন মাতাব্বর, আমি হইলাম মনে করেন চেলা, আপনারা দুইজনে যতই ঝগড়া করেন, আমি যখন গিয়ে হায়দার ভাইয়ের ধমক দিব আপনার পক্ষে তলে তলে, কিন্তু আপনি সাবধান হবেন, আজকে হায়দার ভাইয়ের ধমক দিছে, কালকে তো আমি মাসুদ মন্ডলেরও ধমক দিবে। তাই আপনারা কিন্তু সব মন্ডল দিন শেষে, আর ভারত নয়া মন্ডল হতে যাচ্ছে। ঠিকই বলেছেন, জুলাই এক সময় গালি হবে না, জুলাই গালি হয়ে গেছে। জুলাই মানে গালি, হাদি মানে গালি, ঠিক আছে, ৩৬ জুলাই মানে গালি, ৫ই আগস্ট মানে গালি। বাংলাদেশের মানুষ এটা এখন বাংলাদেশ না, সারা পৃথিবীতে, এটা আমরা বলি না, তারাই বলে। তো এরা মিল হবেই। আমি আরেকটা জিনিস বলে রাখি, আগেও বলেছি এখনো বলি, সেটা আমেরিকার সাথেও এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আবারও আগের চাইতে বেশি দহরম মহরম হবে, ঠেকায় রাখতে পারবেন না। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষের মার্কেট, আবার বাংলাদেশের উপরে যার নির্ভর করে ভারতের 150 কোটি মানুষের মার্কেট, ভারত চায় না, কেউ হারাইতে চাইবেন। যত খাতিরই আমি আপনার যত বড় চামচাই হই, আপনি চামচার জন্য হায়দার মন্ডলের সাথে আপনি ঝগড়া করবেন না, আপনি মানে একেবারে মানে মানে চূড়ান্ত যুদ্ধ আপনি করবেন না। আবার হায়দার সাহেবের চামচার জন্য নিশ্চয়ই হায়দার সাহেব আপনার সাথে যুদ্ধ করবে না, এটাই পৃথিবীর নিয়ম। তো বাংলাদেশ কাবাব মে হাড্ডি হতে যাচ্ছে। এখন জননেত্রী শেখ হাসিনা ডিক্লেয়ার দিয়েছেন ডিসেম্বর মাসে আসলে আমাদের কাবাব মে হাড্ডি হওয়া থেকে রক্ষা করবেন বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, ফরিদ ভাই আপনাকেও ধন্যবাদ। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আসি, যদি সংক্ষেপে। অমিত শাহ তিনি এদিন চিকেন নেকে এসে যে হুমকিটা দিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার শব্দ চয়ন আমার কাছে বেশ কঠোর মনে হয়েছে। আমি ফরিদ ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম আসলে তিনি কেন, কিভাবে, কাদের টার্গেট করে এই হুমকি দিয়েছেন। ফরিদ ভাইয়ের কাছে তার মত নিলাম। আপনার কি মনে হয় কাদেরকে এই হুমকি তিনি দিয়েছেন? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই এবং যারা দেখছেন সকলকে। আসলে এটা বলার কি আছে, ফরিদ ভাই নিজেই বলে দিয়েছেন। আর তো ফরিদ ভাই বললেন যে ওই যে ডাক্তার ইউনূস বা আমাদের যে বাংলার এখন বাঙালি বঙ্গু মুসলমানের পীর বা আদি পিতা পিনাকি, এদেরকে বলার চেয়ে উনি আসলে এই কথাটা বলছে পাইক্যাদের এই সবচেয়ে বেশি, এই না পাকিস্তানের লোকগুলোর। কারণ হচ্ছে যে এরাই বেশি ওই যে এদের উস্কাইছে না, যে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক দিয়ে আক্রমণ করে ওদের। অমিত শাহ তো ভদ্রলোক, উনি ভদ্র ভাষায় বলছেন অমিত শাহ। আমি হইলে হয়তো কথাটা বলতাম না, আমি এইভাবে বলতাম, চিকেন নেক এমন জিনিস না যে তুমি ওই যে ছোট থাকতে 8-10 বছর থাকতে লুঙ্গি তুলা বইছ আর হাজম আইসা কাইটা লইয়া গেছে গা, ওই রকম না। এইরকম হয়তো আমি বলতাম, কিন্তু ওনারা তো হাই লেভেলের লোক, তো এই জন্য তো ভদ্র ভাষায় বলছেন যে তোমাদের বাবার ভূমি না। দেখেন একটা জিনিস চিন্তা করেন, এই যে অটোমান সাম্রাজ্য করার জন্য চেষ্টা করতেছে কে? এরদোগান, যে অটোমান সাম্রাজ্য ফিরাই আন, ওনার সেটা স্বপ্ন। আর যখন ইসরায়েলেরা বলে যে গ্রেটার ইসরায়েল বানাবো, তখন এটা হয়ে যায় পাপ। কিন্তু 300 বছর ধরে নিজেদের ভূমির জন্য ফাইট করতেছে কিন্তু ইসরায়েলিরা। 300 বছর, 1-2 বছর না, অটোমান সাম্রাজ্য তো সেই দিনের 300 বছরের ধরে ফাইট করতেছে নিজেদের ভূখণ্ড, ছিলই নিজেদের ভূখণ্ড পুরান। এখন ভারত যদি কয় গ্রেটার ভারত বানাবো, তখন যন্ত্রণা শুরু হয়। তো এইসব পাপীদেরই বুঝাইতেছে যে আমরা দেখো, ভারত বড় রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র, যে আমরা আছি, তোমরা ছোট ভাই এর মতো আছো, থাকো, কোনো সমস্যা নেই। একসময় আপনি জাস্ট এতটুকু চিন্তা করেন, একসময় যখন বাংলাদেশকে যখন সহযোগিতা করছিল 71-এ, ওই সময় ভারত কিন্তু রাশিয়ার কাছে ছোট ভাইয়ের মতো ছিল। কারণ রাশিয়া চিন্তা করতে যে আমেরিকা এবং রাশিয়া দুজনের চিন্তা করলে ফাইট হলে রাশিয়া আর আমেরিকা হবে, কারণ ওরা দুইজন শক্তিশালী। ভারতের তখন এত সক্ষমতা ছিল না, সেজন্য ভারতকে ছোট ভাই হিসেবে রাশিয়া হেল্প করত। সেই ভারত আজকে এমন হয়ে গেছে যে রাশিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়েছে, বন্ধু হয়ে গেছে, এখন আর ছোট ভাই নেই। ইকোনমি এত শক্ত ভারতের এখন, যে রাশিয়ার চেয়ে শক্ত। তো ঠিক ভারত বাংলাদেশকে বলছিল যে তোমরা ছোট ভাইয়ের মতো, তোমাদের রক্ষা আমরা করব, যা লাগে যখন লাগে সবকিছু করব। সেই জায়গায় আপনি কই থেকে উইরাইসা জুইরা বৈশা চিকেন নেক কাইটা দিবেন, ওই 7 স্টার করে ফেলাবেন, 9 স্টার, পাম্পাস পরা কিছু ভদ্রলোক, এগুলার তো সেনাবাহিনী। আসলে একটা কথা বলতো কি জানেন, আমরা ছোটবেলায় শুনতাম যে সেনাবাহিনীর লেফট রাইট করতে করতে মাথার ঘিলু নাকি গিরাতে চলে আসে। তো ওই ধরনের এইসব লোকজন, এরা যখন কয় ভারত ভাগ করে ফেলাম, ওই কর্মু সেই কর্মু, মেডেল লাগায় 500,
মেডেল গুলা লাগাইছে এক একটা যুদ্ধে জিততে। সেনাবাহিনীতে যারা আছে এরা কেউ কোথাও যুদ্ধ করতে তো যাই নাই, মেডেল জিতার কি আছে? এইসব পাম্পাস করা সেনাবাহিনী যেমন বলে তাদের জন্য এটা ঠিকই আছে, যে জুতার বাড়ি দিছে, যে একটা জুতা দিয়ে বাড়ি দিছে। সর্বপ্রথম কোন ভারতীয় মিনিস্টার সরাসরি বলছে যে ये जगह तुम्हारा बाप का नहीं है, चाहा আর ले लिया, भाग बंटवारा कर लिया। তো ওইটাই বুঝাই দিছে যে তোমরা এইসব চিন্তা করো না। এটা এদেরই বুঝাইছে, এই যে বঙ্গু মুসলমান যেগুলো আছে না, বঙ্গু এদেরই বুঝাইছে। জি, রাশেদ হায়দার ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ফরিদ ভাই কি ফরিদ ভাই মিউট আছেন? ফরিদ ভাই কিন্তু মিউট আছেন। জি জি, ফরিদ ভাই হ্যাঁ আনমিউট হয়েছে এখন। ফরিদ ভাই, আমি আসলে মূল যে আলোচনাটা, সেই আলোচনাটায় ঢুকবো এখন। সেটা হলো ভারত চীন সম্পর্কের সাম্প্রতিক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পরিবর্তনের কারণগুলো কি? মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকানো নাকি অন্য কিছু? যদি সংক্ষেপে আলোচনা করেন ফরিদ ভাই। বলছেন আমাকে? জি জি ভাই, জি ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে একটা এই যে চীন ভারতের যে ঐক্যতানের আমরা একটা গুজব বা খবর বা সত্যি যে কোনো কিছু আমরা মেসেজ আমরা শুনতে পাচ্ছি বা অনুমান করতেছি, এটা স্বাভাবিক কিছু। কারণ এই উপমহাদেশে, এশিয়াতে এবং এই দক্ষিণ এশিয়ায় অবশ্যই পরাশক্তি অবশ্যই চায় না, এবং উদীয়মান পরাশক্তি, এবং খুব সম্ভবত পৃথিবীতে যে 5টা জায়গায় যদি 6টা পরাশক্তি হয়ে যায় কখনো, সেটা 6 নাম্বারে, সেটা সবাই জানে যেটা ভারত হতে যাচ্ছে। তো এখন উদীয়মান যারা আছে, ওই যে বললাম মন্ডলে তলে তলে কিন্তু মিল থাকবেই। মন্ডলের যতই মারামারি করুক, এক মন্ডল কিন্তু আরেক মন্ডলের নাতিন জামাইরে দেখতে যায়, দাওয়াত দেয়, এটা সত্য। তো এরা খোঁজ খবর নিবে তলে তলে। কারণ এখানে যদি আমেরিকা ঢুকে পড়ে, সেটা কার জন্য ঝুঁকিপূর্ণ হবে? শুধু তো ভারতের জন্য না, চায়নার জন্য। আবার শুধু যে চায়নার জন্য হুমকি তা তো না, ভারতের জন্য। কারণ ভারতীয়রা এখন কিন্তু আমেরিকাকে অবিশ্বাস করা শুরু করেছে, এমনকি খোদ সরকার, আমি যতদূর জানি তারা কাউকে বিশ্বাস করে না সহজ, এখন আরো করে না। রাশিয়া ছাড়া ভারত কাউকে বিশ্বাস করতেছে না। আবার চায়নাকেও। ভারত, রাশিয়া, আমেরিকা, এই 3টি অদ্ভুত ব্যাপার। ভারত, রাশিয়া এবং আমেরিকা, এই 3টি দেশ সরকারি ভাবে মনে করে যে চায়না তাদের শত্রু। তাহলে চায়নাও তো সেটা জানে, যে দেখেন রাশিয়া, আমরা জানি রাশিয়ার সাথে তার বন্ধুত্ব না। রাশিয়া রাষ্ট্রীয় ভাবে তাদের গোয়েন্দা রিপোর্টে রয়েছে, ভারতের গোয়েন্দা রিপোর্টে রয়েছে, এখানে পাকিস্তানকে 1 নম্বর শত্রু বলে নাই। ভারতের যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু পাকিস্তান 1 নম্বর শত্রু না। বলা হয়েছে যে এই যে একজন লিখছেন, মাঝে মাঝে ভাবির পোলাদের সাথে গল্প করতে গেছি। জি জি জি, এইখান থেকে ছুটে গিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো ওই যে ভারতের কি বলেছে, তারা বলেছে যে চায়না হলো তার 1 নম্বর শত্রু। আমেরিকার সিআইএ কি বলেছে, যে তার 1 নম্বর শত্রু হচ্ছে চায়না। রাশিয়ার কেজিবি কি বলেছে চায়না। এটা আমি জেনে অবাক হয়ে গেছি, এবং এটা আমার সন্দেহ হয়েছে এগুলো ফেক। পরে খুঁজে দেখি না, এটা সত্য, তারা রিপোর্ট এগুলো দিয়েছে। তাহলে এরা এইদিকে মনে করতেছে, তাহলে চায়নাও তো সতর্ক। তার মানে কি চায়নাও এই অঞ্চলে, এই পানিপথে, এই দেখেন পানিপথ দখল করার জন্য তো শ্রীলঙ্কায় ঘাঁটি করেছে, এই পানিপথ দখল করার জন্য পাকিস্তানে ঘাঁটি করেছে, এই পানিপথ দখল করার জন্য আমাদের সর্বশেষ বন্দর নিল, জলবন্দর। ঠিক আছে, এটা তো আপনারা দেখেছেন, নিয়েছে কেন? সে এই ভারত আরব সাগর থেকে শুরু করে ভারত মহাসাগরে তার রাজত্ব কায়েম করতে চায়। ওইদিকে অস্ট্রেলিয়া ঢুকতে পারতেছে না, আমেরিকা এবং ভারত এবং জাপানের জন্য, নিউজিল্যান্ডের জন্য, অস্ট্রেলিয়ার জন্য পারতেছে না ওইদিকে, কারণ ওইখানে আবার ভারত বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। তো ভারত অবশ্যই চিন্তা করবে যে সে ব্যালেন্স করার চেষ্টা করবে, যে চায়নাও যেন তার জন্য হুমকি না হয়, আবার আমেরিকাও যাতে ঘাঁটি গেড়ে তার রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্ন না ঘটায়। সেই জন্য তারা অবশ্যই এইখানে ভেতরে মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে চায়নার সাথে ভারতের একটা আলোচনা যে চলছে, এটা বোঝা যায়। তা না হলে তো তাদের ব্যবসা বন্ধ হইতো। আমরা তো কোনোদিন শুনি নাই যে চায়না মিছিল করছে যে ভারত বয়কট। আমরা ভারতেও কোনোদিন শুনি নাই যে মিছিল করেছে চায়না বয়কট, শুনি নাই। তার মানে কি, তারা এই যে একজন দর্শক এখানে লিখেছে
যে ভারত কখনোই চাইবে না এখানে, চায়না কখনোই চাইবে না এখানে আমেরিকা ঘাঁটি করুক, ঠিক তেমনি ভারতও চাইবে না ঘাঁটি করুক। সুতরাং তাদের ভেতরে ভিতরে তো তাদের আলোচনা হতেই পারে, ঐক্যবদ্ধতা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা একেবারেই অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে। আপনি দেখেছেন যে যে 60 দশকে যে পাকিস্তানে কোনোদিনই চীনের সাথে কোনো সম্পর্ক নাই, পাকিস্তানে ঘটকালিতে কি চীনের সাথে কি আমেরিকা প্রীতি করে নাই? 60 দশকে করে নাই? করেছে। 65 যুদ্ধে আমেরিকা কোথায় ছিল? তলে তলে ওইখানে গিয়ে প্রীত করেছিল। সুতরাং রাজনীতিতে যে কোনো কিছু ঘটতে পারে, বিশ্ব রাজনীতি বলেন, ব্যক্তি রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি, এখানে তো স্থায়ী বন্ধু শত্রু এগুলো তো আপনি লিখে দিতে পারবেন না যেটা এটা ঘটবেই, এটা আপনি নিশ্চয়তা দিতে পারবেন না। তাই তারা ভারত এবং চায়না আমেরিকাকে ঠেকাতে অবশ্যই সেটা করতেই পারে তারা। জি জি ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই, বিষয়টা খুবই রহস্যময়। চীন এবং ভারতের যে দূরত্ব আমরা 5 বছর আগেও দেখেছি, সেটা এখন একদম এই সময়ে এসে অনেকটা পানির মতো সহজ হয়ে যাচ্ছে। এটা কি এই অঞ্চলে মার্কিন প্রভাবকে রুখে দেওয়ার জন্য, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? সংক্ষেপে যদি আলোচনা করেন। মাসুদ ভাই, এই ফরিদ ভাই যা বললো, দেখেন এই মুহূর্তে বিশ্বের একমাত্র পরাশক্তি বা ইকোনমিক শক্তি যদি হয় সেটা হচ্ছে যে আপনার আমেরিকা। ঠিক এর পরপর যে ফাইটিংটা আসতেছে সেটা হচ্ছে চায়না। আমেরিকার হচ্ছে যে 387 জন বিলিয়নিয়ার, 387 জন বিলিয়নিয়ার। চায়নার হচ্ছে যে 333 কি 350 জন বিলিয়নিয়ার, ইন্ডিয়ার আরেকটু কম। সুতরাং এখানে আগামী 20 বছরে যদি আমেরিকারে কেউ টেক্কা দিতে পারে সেটা হচ্ছে যে একমাত্র চায়না, ভারত না। ভারত হয়তো আরো 20-25 বছর পরে চীনের পর্যায়ে যাবে, এরপরে আমেরিকার পর্যায়ে। সুতরাং আমেরিকার মাথা ব্যথা, সবচেয়ে বেশি মাথা ব্যথা কিন্তু চীনকে নিয়ে। চীনের সবচেয়ে বেশি মাথা ব্যথা যে এই আমেরিকা আইসা, আমেরিকা অলরেডি পাকিস্তানে বসে রয়েছে ওদের বিক্রি, এখন আইসা যদি বাংলাদেশেও বসে তাহলে কিন্তু বিপদ আছে চায়না, বিপদটা পুরোপুরি চায়না। এদিকে বাংলাদেশে বসার কি বাকি আছে? রাশেদ হায়দার ভাই, আমেরিকার বাংলাদেশে বসার কি বাকি আছে? না না, এখনো জিওপলিটিক্স এর আপনি ওই চিন্তায় এখন যে ভারত চীন মিলে যাচ্ছে, হাসিনা ফেরার পথ তৈরি হচ্ছে, এমনকি ওই যে হুমকিটা